আসসালামু আলাইকুম। সবাইকে ইউসেফ এবং A2 এর পক্ষ থেকে স্বাগত। আশা করি তোমরা সবাই বাসায় ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা এখনো করোনা পরিস্থিতি থেকে উত্তরণ হতে পারিনি। সবাই লকডাউন পরিস্থিতিতে বাসায় অবস্থান করছি। এতে করে অনেক কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি, বিশেষ করে লেখাপড়া। এ কারণে ইউসেফ এবং A2I এর যৌথ প্রযোজনায় এই অনলাইন ক্লাসের আয়োজন করেছে। আশা করি এই অনলাইন ক্লাস দ্বারা উপকৃত হবা। যদি তোমরা তা মনোযোগ এবং অনুশীলনের মাধ্যমে শেখার চেষ্টা করো, আমার বিশ্বাস তোমরা তা করবা। আমরা আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করব এই পরিস্থিতি থেকে আমাদেরকে যেন পরিত্রাণ করে। আমরা বাহিরে গেলে অবশ্যই পিপি ব্যবহার করব, অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করব। সামাজিক দূরত্ব বজায় রাখব, সবার কাছে এই প্রত্যাশা। আমি লুবনা আহমেদ, ইন্সট্রাক্টর, গার্মেন্টস ফিনিশিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল, ইউসেফ মিরপুর টেকনিক্যাল স্কুল, মিরপুর, ঢাকা। আমরা এখানে গার্মেন্টস ফিনিশিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোলের কিছু ছবি দেখতে পাচ্ছি। এখানে সুন্দর সারিবদ্ধভাবে কাজ করছে, দেখতে কত সুন্দর লাগছে। আমি আশা করব তোমরা পরবর্তী জীবনে যখন কর্মস্থলে যাবা এইভাবে সুন্দর পরিবেশে তোমরা কাজ করবা। গত ক্লাসে আমরা কি শিখেছি? গত ক্লাসে আমরা মেজারমেন্টের বিভিন্ন মাপ সম্পর্কে জেনেছি। বিভিন্ন মেজারমেন্টের কি কি মাপ থাকে, ইঞ্চির মাপ, সেন্টিমিটারের মাপ, এ সম্পর্কে আমরা জেনেছি। স্কেলে কি ধরনের মাপ থাকে সে সম্পর্কে আমরা জেনেছি। সেট স্কোয়ারে কিভাবে মাপ থাকে সে সম্পর্কে আমরা শিখেছি। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছ এবং তা মনে রেখেছ। পরবর্তী কর্মজীবনে এই মেজারমেন্টের গুরুত্ব অপরিসীম, যার কারণে মেজারমেন্টটা আমাদেরকে ভালোভাবে শিখতে এবং জানতে হবে। আজকের ক্লাস, আজকে আমরা বিভিন্ন প্রকারের হ্যান্ড টুলস এবং ফিনিশিং অ্যাক্সেসরিজ সম্পর্কে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আমি এখানে বিভিন্ন রকম অ্যাক্সেসরিজ এবং হ্যান্ড টুলসের ছবি দেখানোর চেষ্টা করেছি, তোমরা দেখে উপকৃত হবা। আসলে হ্যান্ড টুলসটা কি এ সম্পর্কে আমরা একটু জেনে নিই। হ্যান্ড টুলস বলতে আমরা আসলে বুঝি যে টুলসগুলো আমরা হাতে ব্যবহার করি, সেই সব যন্ত্রপাতিকে আসলে আমরা হ্যান্ড টুলস বলবো, এবং সেটা বেশি ভারী হবে না, যেগুলো হাতে নিয়ে আমরা কাজ করতে পারি সেগুলোই মূলত হ্যান্ড টুলস। আমরা এখন দেখানোর চেষ্টা করব হ্যান্ড টুলস এর নাম এবং তার ব্যবহার বিধি সম্পর্কে তোমাদেরকে কিছু জানানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এবং হয়তো অনেকেই জানো, এটা হলো মার্কিং চক। এটা কাপড় কাটার জন্য দাগ বা ড্রয়িং করা হয়, যে কাটিং করার জন্য। এর কাজই হলো মার্ক করা। এটা আমরা হয়তো অনেকে দেখেছি, আবার নাও দেখতে পারি। এটার নাম হলো গিমলেট, অর্থাৎ যে কোনো জিনিসের পয়েন্ট মার্ক করার জন্য এই গিমলেটটা দেওয়া হয়। আমরা সাধারণত শার্টের বাটন এবং বাটন হোল যেখানে করা হয় সেখানে গিমলেটটা দিয়ে মার্ক করা হয়। আমরা এটা সবাই জানি, এটা সিজার। সিজার দিয়ে কি করা হয়? বিভিন্ন রকম কাপড় কাটা হয়।
এটা হচ্ছে থ্রেড কাটার, অর্থাৎ সুইং সেকশনে কাজ করার পর বাড়তি যে থ্রেডগুলো অর্থাৎ বাড়তি যে সুতাগুলো থাকে সেগুলোকে কাটার জন্য থ্রেড কাটার ব্যবহার করা হয়। এটা আমাদের অনেকের বাসা বাড়িতে আছে, আমরা জানি এটা কম্বিনেশন প্লেয়ার। এর সাথে চিকন বা লোহা জাতীয় কোনো কিছু কাটা হয়, এটা অনেক অনেক ক্ষেত্রে কাজে লাগে। এটা আমরা অনেকে চিনে থাকি, এটা হচ্ছে স্ক্রু ড্রাইভার, কিন্তু স্টার স্ক্রু ড্রাইভার, অর্থাৎ এটার মাথা হলো স্টারের মতো। এটা বিভিন্ন ধরনের স্টার জাতীয় যে স্ক্রুগুলো থাকে সেগুলোকে আমরা টাইট এবং লুজ করে থাকি এই স্টার স্ক্রু ড্রাইভারের মাধ্যমে। আর একটা স্ক্রু ড্রাইভার দেখতে পাচ্ছি, এটা হলো ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার, অর্থাৎ এটি হলো সমান, অর্থাৎ এটা যে সমান যে স্ক্রুগুলো আছে অর্থাৎ ফ্ল্যাট যে স্ক্রু ড্রাইভগুলো আছে সেগুলোকে আমরা টাইট এবং লুজ দিই। এটা সাধারণত 3 ইঞ্চি, 6 ইঞ্চি এবং 9 ইঞ্চি, 12 ইঞ্চি বিভিন্ন মাপের হয়ে থাকে। এটা হচ্ছে নোজ প্লেয়ার, অর্থাৎ নাকের মতো লম্বা হয়ে আছে যার কারণে এটার নাম হলো নোজ প্লেয়ার। এর সাহায্যে মেশিনের বাহিরের যে যন্ত্রগুলোকে টাইট লুজ করার জন্য হয়, এটা আবার তার কাটার জন্য আবার ব্যবহার করা হয়। এটা আমরা দেখতে পাচ্ছি ছোট স্ক্রু ড্রাইভার, অর্থাৎ লিভ, অর্থাৎ যে ছোট ছোট যে স্ক্রুগুলোকে সেগুলো টাইট এবং লুজ করার জন্য এটা লিভ স্ক্রু ড্রাইভারটা ব্যবহার করা হয়। আমরা সাধারণত দেখি যে ববিন কেসের মধ্যে যে ছোট যে স্ক্রুগুলো আছে কিংবা মেশিনের অনেক সময় দেখা যাচ্ছে নিডেল লাগানোর সময় এই লিভ স্ক্রু ড্রাইভারটা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্জ। অ্যাডজাস্টেবল রেঞ্জ দিয়ে কি করি আমরা, এর সাহায্যে মেশিনের বাহিরের বিভিন্ন জিনিস টাইট এবং লুজ করে থাকি। এটা আমাদের ইন্ডাস্ট্রিতে এগুলো যন্ত্রাংশের খুব প্রয়োজন হয়। এটা আমরা অনেকেই চিনি, এটা হ্যামার। এটা আসলে সাধারণত বিভিন্ন কাজে ব্যবহার করে। এটা সাহায্যে কোনো জিনিস পেটানো হয়, এটাকে আসলে আমরা হ্যামার বলি। এই ছোট ছোট জিনিস এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্টিচ ওপেনার। স্টিচ ওপেনারের কাজ হচ্ছে সেলাই করার সময় যদি কোনো অল্টার, কোনো রিজেক্ট, কোনো কিছু থাকে তখন আমরা এর মাধ্যমে স্টিচ ওপেনারের মাধ্যমে সেটাকে খুলে ফেলে এবং পুনরায় আবার সেলাই করতে পারি। এই কাজ হলো বাড়তি মানে খারাপ সেলাইগুলোকে খোলা। এটা হয়তো আমরা অনেকে দেখেছি, অনেকে দেখি নাই। এটার নাম হলো অয়েল স্টোন, অর্থাৎ এর সাহায্যে লোহা জাতীয় কিছু ধরানো হয়, যেমন নিডল, স্ক্রু ড্রাইভার ইত্যাদি। অনেকটা চুম্বকের মতো এটার কাজ। এটা আমরা অনেকে চিনি, অনেকে বিভিন্ন জন বিভিন্ন নামে পরিচিত, পিঞ্চার বা চিমটা। এর সাহায্যে ওভারলক, অর্থাৎ ওভারলকে সুতা পরার সময় খুব সূক্ষ্মভাবে এটাকে পরাতে হয়, হাতের মাধ্যমে পরানো সম্ভব হয় না, তখন এটা পিঞ্চারের মাধ্যমে এই ওভারলকের সুতা পরানো হয়। স্পেনার বা ডাল রেঞ্জ, এর সাহায্যে মেশিনের নাট টাইট বা লুজ ঢিলা করা হয়। এটা বিভিন্ন মাপের হয়ে থাকে। এটা আমরা অনেকেই চিনি, এটা হচ্ছে ফিঙ্গার গার্ড। এটা হচ্ছে হাতের আঙ্গুলে পরা হয়। আমরা যখন হাত সেলাই করি তখন হাতে পরিয়ে হাত সেলাই করি, যেন নিডেলের গুতা বা নিডেলের আঘাতটা হাতের আঙ্গুলে না লাগে। এটার নাম হচ্ছে এলাঙ্কি, অর্থাৎ বিভিন্ন ধরনের ছোট ছোট অনেক স্ক্রু থাকে, সেগুলোকে খোলার জন্য এইটা হেক্সাগন টাইপ স্ক্রু লুজ এবং টাইট করার জন্য আমরা এই এলাঙ্কিটা ব্যবহার করি। এটা আমরা অনেকে চিনে থাকি, এর নাম মেজারমেন্ট টেপ, অর্থাৎ মাপের ফিতা। পোশাক তৈরি করার সময় শরীরের বিভিন্ন জায়গা এই মাপের ফিতা দিয়ে মাপা হয়, তাকে আসলে মেজারমেন্ট টেপ বলে। মেজারমেন্ট টেপে দুই ধরনের মাপ থাকে, একটা হলো ইঞ্চির মাপ
আর একটা হচ্ছে সেন্টিমিটারের মাপ। আমরা দুইভাবে এই মেজারমেন্ট টেপ দিয়ে আসলে মাপ নিয়ে থাকি। এটা হচ্ছে শেপ স্কেল, অর্থাৎ শরীরের বিভিন্ন আকৃতি, বিভিন্ন শেপ তৈরি করার জন্য বা কাটিং করার জন্য এই শেপ স্কেল ব্যবহার করতে হয়। এটা হলো স্কেল। এটা স্কেল আমরা বিভিন্ন রকমই ব্যবহার করে থাকি, যেমন স্টিলের, কাঠের, প্লাস্টিকের বিভিন্ন স্কেল আমরা বিভিন্ন জায়গায় আসলে ব্যবহার করে থাকি। কাটিংয়ের সময় একটা ব্যবহার করি, যখন আমরা সুইং করি তখন একটা আসলে ব্যবহার করি, যখন আমরা বিভিন্ন ধরনের পলি ব্যাগ, বিভিন্ন রকমের মাপ নেই, তখন আসলে আমরা এই ধরনের স্টিলের স্কেলগুলো আসলে আমরা ব্যবহার করে থাকি। স্কেলের আসলে বিভিন্ন রকম ব্যবহার আছে। এটা হচ্ছে সেট স্কোয়ার, অর্থাৎ বিভিন্ন প্রকারের প্যাটার্ন তৈরির ক্ষেত্রে আসলে এই সেট স্কোয়ার ব্যবহার করা হয়। সেট স্কোয়ার আসলে দুই ধরনের, এটা বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরির ক্ষেত্রে আমরা আসলে সেট স্কোয়ারটা আসলে ব্যবহার করে থাকি। এগুলো ফিনিশিং সেকশনে, কাটিং সেকশনের গুরুত্ব অপরিসীম। এটা আমরা দেখতে পাচ্ছি, আমরা হয়তো অনেকেই জানি, এটা দেখতে অনেকটা টি এর মতো, যার কারণে এটার নামকরণ করা হয়েছে টি স্কোয়ার। টি স্কোয়ার একটি প্রযুক্তিগত অঙ্কন, অর্থাৎ যে যন্ত্র বা প্রথমত একটা খসড়া টেবিলের উপর আনুভূমিক রেখার আঁকার জন্য গাইড হিসেবে আসলে এটা কাজ করে। এটা সোজা দাগ দেওয়ার জন্য এটাকে দেখতে ইংরেজি টি অক্ষরের মতো দেখা যায়। একটু আগে যেটা বললাম, এই আমরা বিভিন্ন কাজে এই টি স্কোয়ারটা আসলে ব্যবহার করে থাকি। এটা একটা ছোট্ট একটা মেশিন দেখতে পাচ্ছি, এটা হলো কস্টেপ কাটার মেশিন। আসলে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন মেশিন বিভিন্ন কাজে লাগে। এটা হলো সেই কস্টেপ কাটার মেশিন, অর্থাৎ শার্ট ফোল্ডিং করার পর পলিব্যাগের মুখ আমরা যখন গাম টেপ দিয়ে বন্ধ করি, এবং এই এই মুখ বন্ধ করার পর এই কস্টেপ মেশিনের সাহায্যে তা কাটতে হয়। দেখতে সুন্দর একটা মেশিন। আর একটা মেশিন আমরা দেখতে পাচ্ছি, এই মেশিনটা হলো বাইন্ডিং মেশিন, অর্থাৎ ফাইনাল কার্টুন করার সময় কার্টুনের মুখ আমরা কি দিয়ে বন্ধ করি, আমরা গাম টেপ দিয়ে বন্ধ করি। তারপর শিপমেন্ট করার জন্য, কারণ বিভিন্ন জায়গায় যেতে হয়, সেই কারণে কি করতে হয়, শক্ত এবং মজবুত করার জন্য পিপি ব্যান্ড দিয়ে সেই কার্টুনটাকে বাঁধা হয়। সেই পিপি ব্যান্ড দিয়ে মেশিনের সাহায্যে এই বাইন্ডিং মেশিন তখন প্রয়োজন হয়। এটা হচ্ছে ট্যাগ গান মেশিন, অর্থাৎ পোশাক তৈরি করার পর বিভিন্ন রকম ট্যাগ আমরা লাগাই। এই ট্যাগ লাগানোর জন্য এই ট্যাগ গান মেশিনের প্রয়োজন হয়। সুন্দর একটা মেশিন দেখতে পাচ্ছি, এই মেশিনটা হচ্ছে স্প্রে মেশিন, অর্থাৎ কোনো কাজ করার সময় হঠাৎ করে পোশাকে অয়েলের দাগ বা যে কোনো জিনিসের দাগ লাগতে পারে সেই পোশাকের দাগ উঠানোর জন্য এই স্প্রে দ্বারা দাগ উঠাতে হয়, সেই স্প্রে মেশিন। আমরা এতক্ষণ বিভিন্ন রকম হ্যান্ড টুলস সম্পর্কে জানলাম। আশা করি তোমরা এগুলো মনে রাখবে এবং কার্যক্ষেত্রে এটা প্রয়োগের চেষ্টা করবে। এখন আমরা এক্সেসরিজ সম্পর্কে জানবো। আসলে এক্সেসরিজটা কি, এটা কি ব্যবহার, এ সম্পর্কে আমরা জানব। এক্সেসরিজ হচ্ছে যে সকল মালামাল পোশাকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ফিনিশিং সেকশনে আসলে ব্যবহার করা হয়, যে উপকরণগুলো, সেগুলোই আসলে এক্সেসরিজ। আমরা বিভিন্ন প্রকার এক্সেসরিজের ছবি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমরা মনোযোগ দিয়ে দেখো, মনে রাখবা ইনশাল্লাহ। এখন আমরা বিভিন্ন প্রকার এক্সেসরিজের নাম এবং তার ব্যবহার সম্পর্কে আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। এটা দেখতে পাচ্ছি হ্যাঙ্গার। তোমরা সবাই জানো যে এটা হ্যাঙ্গার। আসলে হ্যাঙ্গারের বিভিন্ন রকমের কাজ থাকে। যখন ফোল্ডিং করা হয়, বায়ার বিভিন্নভাবে সেটা রিকোয়ারমেন্ট দিয়ে থাকে, অনেক সময় হ্যাঙ্গার ফোল্ডিংয়েও চায়, তখন তাদেরকে হ্যাঙ্গার ফোল্ডিংয়ে করে দিতে হয় সেই হ্যাঙ্গার। এটা হচ্ছে হ্যান্ড ট্যাগ, অর্থাৎ পোশাকের শোভাবর্ধন করার জন্য
এগুলো ঝুলিয়ে রাখা হয়। এটা আমরা অনেকে চিনি এবং জানি। এটা হলো পলিব্যাগ। পোশাক ফোল্ডিং করা পোশাক আয়রন করার পর এই পলিব্যাগে ভরানো হয়। এটা হচ্ছে কলার স্ট্যান্ড। কলারকে শক্ত এবং মজবুত করার জন্য ফিনিশিং সেকশনে এই কলার স্ট্যান্ড ব্যবহার করা হয়, এটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এটা আমরা অনেকে চিনি এবং জানি। এটা হচ্ছে সাইজ স্টিকার, অর্থাৎ বিভিন্ন রকমের সাইজ, যেমন এস, এম, এমতে মিডিয়াম, এসতে লার্জ, এক্সএল, এতে এক্সট্রা লার্জ, বিভিন্ন ধরনের সাইজ স্টিকার এখানে দেওয়া হয়েছে। এটা আমরা সবাই জানি টিস্যু পেপার। হ্যাঁ, এখানে টিস্যু পেপার ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের দামি পোশাকের জন্য। আসলে টিস্যু পেপারটা ব্যবহার করা হয় কারণ সেখানে যেন হাতের ময়লা, কোনো কিছুর ময়লা যেন ওই পোশাকটাতে না লাগতে পারে, সেই জন্য টিস্যু পেপার ব্যবহার করা হয়। এখানে আমরা বিভিন্ন ধরনের ফোল্ডিং বোর্ড বা ব্যাকবোর্ড দেখতে পাচ্ছি। এগুলো আসলে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই বোর্ডগুলো ফোল্ডিংয়ের সময় ব্যবহার করা হয়। নেক বোর্ড কলারকে নেককে শক্ত এবং মজবুত করার জন্য এবং এর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নেক বোর্ডটা আসলে ব্যবহার করা হয়। এটা দেখতে পাচ্ছি পেপার ব্যান্ড, অর্থাৎ আমরা এই পেপার ব্যান্ড দ্বারা বিভিন্ন ধরনের প্যাটার্ন আমরা তৈরি করি, যেটা কাজে আমাদের লাগে, সেভাবে আমরা এই পেপার ব্যান্ড দিয়ে তৈরি করি। এটা আমরা জানি, এটার নাম হলো গাম টেপ, অর্থাৎ বিভিন্ন ধরনের কার্টুনের মুখ বন্ধ করার জন্য আমরা এই বড় গাম টেপ ব্যবহার করে থাকি বড় বড় কার্টুনের জন্য। এটা দেখতে পাচ্ছি, এটাও ধরনের স্কচ টেপ। এটা হলো স্কচ টেপ। এটা ছোট ছোট কার্টুনের মুখ বা বিভিন্ন কাজে আমরা এই স্কচ টেপটা আসলে ব্যবহার করে থাকি। এটা হচ্ছে ফিনিশিং সেকশনের আরেকটা অ্যাক্সেসরিজ, সেটা হচ্ছে বাটারফ্লাই। বাটারফ্লাই আমরা জানি প্রজাপতি। এটা আসলে নেকে এই বাটারফ্লাইটা দিয়ে নেকটাকে শক্ত এবং মজবুত করার জন্য আসলে বাটারফ্লাইটা ব্যবহার করে। এটা বিভিন্ন ডিজাইনের বাটারফ্লাই আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন বিভিন্ন রকম বাটারফ্লাই বিভিন্নভাবে ব্যবহার করা হয়। এটা হচ্ছে বোথ সাইড টেপ, অর্থাৎ দুই পাশে যে টেপের আঠা আছে তাকেই বোথ সাইড টেপ বলে। অর্থাৎ যে কোনো জিনিস দুইভাবে ডিসপ্লে করার জন্য বা দুইভাবে দেখানোর জন্য আমরা আসলে এই বোথ সাইড টেপটাকে ব্যবহার করে থাকি। এটা হলো প্লাস্টিক স্টেপল, অর্থাৎ কাপড়ের ট্যাগ প্লাস্টিকের স্টেপল দ্বারা এটা লাগানো হয়। সেই স্টেপল প্লাস্টিক স্টেপল মেশিন তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে বারকোড, অর্থাৎ একটা ইন্ডাস্ট্রিতে অনেকগুলো বায়ার একসঙ্গেই অর্ডার দিতে পারে, সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে এই বারকোডগুলোকে ব্যবহার করা হয়। কাপড়ের বান্ডেলিং এর সময় বিভিন্ন ক্ষেত্রে এই বারকোডগুলো ব্যবহার করা হয়। এটা আমরা অনেকে জানি। এটা হলো সাইজ স্টিকার, অর্থাৎ বিভিন্ন সাইজ এটার লাগানো থাকে এবং বিভিন্ন কাজে এই সাইজ স্টিকারটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে নাম্বারিং স্টিকার, অর্থাৎ বিভিন্ন নাম্বার 1 2 3 4 বিভিন্ন নাম্বার থাকে এবং এই নাম্বারিং স্টিকার দ্বারা এই নাম্বার লাগানো হয়ে থাকে। এটা আমরা অনেকে জানি। এটা হলো সেফটি পিন। সেফটি পিন বিভিন্ন ক্ষেত্রে সেফটি পিন ব্যবহার করা হয়। এটা হচ্ছে সাইজ ক্লিপ, অর্থাৎ কাগজ আটকানোর জন্য সাইজ ক্লিপ ব্যবহার করা হয়, আবার অন্যান্য কাজেও ব্যবহার করা হয়। আমরা দেখতে পাচ্ছি এটা স্টিকার। এটা কি স্টিকার? অ্যারো স্টিকার, অর্থাৎ আমরা এটা ফিনিশিং সেকশনে ব্যবহার করি বিভিন্ন ধরনের ত্রুটি, অল্টার, ডিফেক্ট এগুলোকে আইডেন্টিফাই করার জন্য আসলে এই অ্যারো স্টিকারগুলো ব্যবহার করা হয়। এগুলো এই অ্যারো স্টিকার দেখলে আমরা বুঝতে পারবো যে ওইখানেই ত্রুটি আছে এবং ওইভাবে সেটা আবার রিমুভ করা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি বড় একটা কার্টুন। হ্যাঁ, এটা হলো মাস্টার কার্টুন, অর্থাৎ বড় কার্টুন। এটা আর একটা কার্টুন।
এটা হচ্ছে ইনার কার্টুন অর্থাৎ ছোট কার্টুন। আমরা জানি কার্টুন সাধারণত দুই প্রকার, একটা হলো মাস্টার কার্টুন, একটা হলো ইনার কার্টুন। অর্থাৎ বড় যে কার্টুনটাকে সেটাকে আমরা মাস্টার কার্টুন বলি, আর ছোট যে কার্টুনটাকে সেটাকে আমরা ইনার কার্টুন বলি। অর্থাৎ বায়ার যেভাবে আমাদেরকে চাবে আমাদেরকে সেইভাবে তাদেরকে ডেলিভারি দিতে হবে। এটা বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে পিপি ব্যান্ড। অর্থাৎ আমরা জানি কার্টুন করার সময় এই পিপি ব্যান্ডটা দরকার। অর্থাৎ আমরা দেখেছি টিভি, ফ্রিজ, এগুলো বড় বড় জিনিস কিংবা বড় বড় কার্টুন যখন বাঁধা হয় তখন এই পিপি ব্যান্ড দ্বারা সেটা বাইন্ড করা হয়। আমরা একটু আগে দেখেছি পিপি ব্যান্ড মেশিন, এর মাধ্যমে আমরা এই পিপি ব্যান্ডের মাধ্যমেই আমরা আসলে এই কার্টুনগুলো বেঁধে থাকি শক্ত এবং মজবুত করার জন্য। আমরা এতক্ষণ অ্যাক্সেসরিজ, বিভিন্ন রকম অ্যাক্সেসরিজ সম্পর্কে জানলাম, যে অ্যাক্সেসরিজ কী এবং কী তার ব্যবহার সে সম্পর্কে আমরা আসলে জানব। এখন আমরা চেষ্টা করব ট্রিমসটা কী। ট্রিমস এটাও একটা পোশাকের একটা গুরুত্বপূর্ণ পার্ট। অর্থাৎ এই ট্রিমস ছাড়া পোশাক অসম্পূর্ণ। যেসব মালামাল ছাড়া আসলে পোশাক তৈরির সময় সুইং সেকশনে ব্যবহার সে কোনোভাবেই বাদ দেওয়া সম্ভব না। একেই আসলে ট্রিমস বলা হয়। তাহলে আমরা ট্রিমস, বিভিন্ন প্রকার ট্রিমসের নাম এবং তার ব্যবহার সম্পর্কে আমরা জেনে নেই। আমরা দেখতে পাচ্ছি এখানে সুইং থ্রেড। আমরা জানি সুইং থ্রেড অর্থাৎ সুতা, অর্থাৎ থ্রেড মানে হলো সুতা। আমরা সেলাইয়ের সময় যে সুতাটা ব্যবহার করি সেটাকে আসলে আমরা সুইং থ্রেড বলি। আমরা বিভিন্ন কালারে আমরা দেখতে পাচ্ছি, আমাদের যখন যেটা কালার লাগবে আমরা তখন সেটা সেইভাবে ব্যবহার করে থাকি। এটা আমরা চিনি, এটা হলো বাটন। বাটন হলো পোশাকের, বিভিন্ন পোশাকে বাটন আসলে লাগানো হয়। এটা কিছু কিছু জায়গায় যেমন বাটন ছাড়াই, যেমন শার্টের মধ্যে বাটন লাগাতে হয়, বিভিন্ন বিভিন্ন ডিজাইনের বাটন ব্যবহার করা হয়। বাটনকে আবার কয়েক ভাগে ভাগ করা আছে, প্লাস্টিক বাটন, পলি বাটন, মেটাল বাটন, চক বাটন, বিভিন্ন বাটন আমরা ব্যবহার করে থাকি। এগুলো আসলে সব বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে আমরা এগুলো ব্যবহার করে থাকি। জিপার, জিপারটা কি? জিপার হলো চেইন, অর্থাৎ বিভিন্ন বিভিন্ন কাজে আমরা আসলে জিপার ব্যবহার করে থাকি। এটা যেগুলো তো যেমন প্যান্টে জিপার লাগাতে হয়, আবার বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রেও জিপার লাগানো হয়ে থাকে। এটাও বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমরা এখানে দেখতে পাচ্ছি কতগুলো লেবেল। এটা হলো মেইন লেবেল। অর্থাৎ লেবেল দুই প্রকার, একটা মেইন লেবেল, একটা সাব লেবেল। অর্থাৎ মেইন লেবেলটা হলো যে লেবেলে সাধারণত বাইরের নাম অথবা কোম্পানির নাম থাকে, সেটাই হচ্ছে মেইন লেবেল। আমরা বিভিন্ন রকম ডিজাইনের বিভিন্ন লেবেল আসলে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সাইজ লেবেল। আমরা যে যে সাইজ বায়ার অর্ডার করবে সেই অনুযায়ী আসলে আমরা এই সাইজ লেবেলটা আসলে দিয়ে থাকি। এটা আমরা দেখতে পাচ্ছি কি কেয়ার লেবেল। কেয়ার মানে কি? যত্ন। যে লেবেলে আসলে যত্ন বর্ণনা করা থাকে সেটাকে আমরা কেয়ার লেবেল বলি। ওই লেবেলে প্রত্যেকটা যত্ন কিভাবে নিব, কতটুকু কিভাবে ধুবো, সব কিছু, কতটুকু আয়রন করব, সব বর্ণনা এই কেয়ার লেবেলে দেওয়া থাকে। এটাকে হলো নেম লেবেল বলে। অর্থাৎ এই লেবেল নেম থাকে, এই কারণে এই লেবেলকে নেম লেবেল বলা হয়। এটাও আবার বায়ার কি ধরনের লেবেল, কি ডিজাইনের নেবে তার উপরে নির্ভর করে। এটা হচ্ছে ডেট পিপ লেবেল। অর্থাৎ যে লেবেলে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো থাকে সেটাকেই আমরা ডেট পিপ লেবেল বলে থাকি। আমরা এখন একটা কি দেখতে পাচ্ছি? একটা পোশাক দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটাকে বলে লিনিং। অর্থাৎ আমরা কোনো গরম পোশাক বা কোনো আস্তর লাগানো পোশাক যখন পরি, সেই সেই আস্তরটা অর্থাৎ সিল্ক জাতীয় যে কাপড়টা আমরা ব্যবহার করে থাকি সেটাকেই আমরা আসলে লিনিংস বলি। অর্থাৎ আমরা কোটে, ব্লেজারে আমরা এই ধরনের প্লাস্টিক, এই ধরনের লিনেন জাতীয় বা
সিল্ক জাতীয় কাপড় দেখে থাকি, এটাকে আসলে লিনিংস বলা হয়। এটা আমরা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে ইন্টারলাইনিং। ইন্টারলাইনিং অর্থাৎ কাপড়কে শক্ত এবং মজবুত করার জন্য আসলে ইন্টারলাইনিং ব্যবহার করা হয়। ইন্টারলাইনিং হলো দুই প্রকার, একটা ফিউজিং, একটা নন ফিউজিং। কোনোটা হলো আটা থাকে, কোনোটা আটা ছাড়া থাকে। যেটা আটার মাধ্যমে তাপ এবং চাপের মাধ্যমে দেওয়া হয় সেটাকেই আমরা ইন্টারলাইনিং বলি। এই ইন্টারলাইনিং আমার বিভিন্নভাবে ব্যবহার করা হয়, যেমন শার্টের ক্ষেত্রে কলার, কাফ, এগুলোতে অবশ্যই ইন্টারলাইনিং ব্যবহার করা হয়। আমরা সেই ইন্টারলাইনিং সাধারণত সাদাই হয়ে থাকে। এটা দেখতে পাচ্ছি, এটা হয়তো আমরা অনেকে জানি না, এটা হলো মোটিভ, অর্থাৎ কোনো ডিজাইন তৈরি করার জন্য কাপড়ে বসানো হয়, কোনো ডিজাইন কাপড়ে বসানো হয়, ওই কাপড়টাকে আমরা আসলে, ওই ডিজাইনটাকে আসলে আমরা মোটিভ বলে থাকি। সেটা বিভিন্ন রকম ডিজাইন আমরা দেখানোর চেষ্টা করেছি, কয়েকটি ডিজাইন, এটা বিভিন্ন রকম ডিজাইন হতে পারে। এটা আসলে রিপ ফেব্রিক, অর্থাৎ আমরা সাধারণত জানি ফেব্রিক দুই প্রকার, এক হলো ওভেন আর এক হলো নিট। এই নিট ফেব্রিককে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রিপ, একটা হচ্ছে রিপ। অর্থাৎ যে কাপড় দিয়ে আমরা পোলো শার্ট এবং টি শার্ট তৈরি করি সেটা হলো নিট ফেব্রিক। আবার এটার যে আমরা যে নেক অথবা কলার দেই সেই কাপড়টাকে আমরা রিপ ফেব্রিক বলবো, একটু মোটা ধরনের গেঞ্জির কাপড়, এটাকে আমরা রিপ ফেব্রিক বলে থাকি। সুন্দর কালারফুল আমরা কি দেখতে পাচ্ছি, লেস দেখতে পাচ্ছি। আসলে এটা পোশাকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আসলে লেস ব্যবহার করা হয়, এটাও বাইরের নির্দেশ অনুযায়ী। আসলে আমরা সাধারণত ছোট বাচ্চাদের আমরা লেস বেশি ব্যবহার করতে দেখি, এটা বাইরে রিকোয়ারমেন্ট অনুযায়ী। এটা কি দেখতে পাচ্ছি, আইলেট, অর্থাৎ প্যান্টের ওয়েস্ট ব্যান্ডের মাঝখানে যে বড় ধরনের একটা বাটন থাকে, অর্থাৎ দুই মেশিনের সাহায্যে চাপ দিয়ে, একসঙ্গে চাপ দিয়ে সেটাকে বসিয়ে দেওয়া হয়, সেটাই আসলে আইলেট। এটাকে বাকেল বলে, প্যান্টের বেল্টের মাথার যে অংশটাকে সেটাকে আসলে বাকেল বলে। এটা বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে। এটা হলো অ্যাডজাস্টার, বেল্টের বা প্যান্টের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আসলে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে ইলাস্টিক থ্রেড, অর্থাৎ পোশাকের ডিজাইনের জন্য আসলে ইলাস্টিক থ্রেডটা ব্যবহার করা হয়। এগুলো বিভিন্ন ডিজাইনের হয়, এগুলো সব বাইরের নির্দেশ অনুযায়ী। আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে সব বাইরের নির্দেশ অনুযায়ী আসলে কাজ পরিচালনা করতে হয়। এটা হচ্ছে রিবন, এটা হলো বিভিন্ন প্রকারের সৌন্দর্য এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আসলে রিবনগুলো ব্যবহার করা হয়, বিভিন্ন ডিজাইন করা হয়, এগুলো বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এটাকে বলা হয় স্ট্রিং, অর্থাৎ পোশাকের ট্যাগ লাগানোর জন্য স্ট্রিং ব্যাপারটা, আমরা আসলে সুতাটাকে, এই ট্যাগের মধ্যে যে সুতাটাকে, এটাকে আমরা স্ট্রিং বলে থাকি। এটা হচ্ছে ড্র কর্ড, অর্থাৎ কোনো কিছু আটকানোর জন্য বিভিন্ন পোশাকে ড্র কর্ড ব্যবহার করা হয়। অর্থাৎ এটা জুতা ফিতাও হতে পারে, কোমরের বেল্টও হতে পারে, বিভিন্ন কাজে এই ড্র কর্ডটা আসলে আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে পিপিং কর্ড, অর্থাৎ পিপিং কর্ড হলো গৃহস্থলীর সামগ্রী বা জুয়েলারি বা বিভিন্ন পোশাকের ডিজাইনের জন্য আসলে এই পিপিং কর্ডটা ব্যবহার করতে হয়, ব্যবহার করে থাকি। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি, এটা হলো শোল্ডার প্যাড। শোল্ডার অর্থাৎ কাঁধ, কাঁধে যে প্যাডটা ব্যবহার করে, আসলে এটা পোশাককে টান টান এবং শক্ত করার জন্য এই শোল্ডার প্যাডটা ব্যবহার করা হয়। যেমন আমরা কোটে করি অথবা সাফারিতে এগুলো আসলে শোল্ডার প্যাডটা আসলে ব্যবহার করে থাকি। এটা হচ্ছে হুক, বোতামের বিকল্প হিসাবে আসলে কিছু কিছু জায়গায় হুক ব্যবহার করে, এটা বাইরের নির্দেশ অনুযায়ী। এটা আমরা দেখতে পাচ্ছি লুপ, আমরা অনেকেই জানি এটা লুপ। এটা বিভিন্ন
জায়গায় বোতামের ঘর না কেটে লুপ ব্যবহার করা যায়। এটা ডিজাইনের ক্ষেত্রে হতে পারে, বাচ্চাদের পোশাকে এবং বয়স্কদের পোশাকের ক্ষেত্রে বেশি দেখা যায়। এটা আসলে এটাকে আমরা বলি টুইল টেপ, অর্থাৎ কলারের বা টি শার্টের বা রিপের মাঝখানে চিকন আকারে ফিতার মতো দেখা যায়, এটাকে আসলে আমরা টুইল টেপ বলে থাকি। এটা হচ্ছে ভলক্রো টেপ, আমরা দেখতে পাচ্ছি অ্যারো চিহ্নের মাধ্যমে। এটা কি আসলে বড় জ্যাকেট চেনের উপরে যে আঠার মতো দেওয়া থাকে বিভিন্ন ধরনের ব্যাগে, জুতায়, বিভিন্ন কাজে আসলে এই ভেলক্রো টেপের ব্যবহার করে থাকি। এটা আসলে অনেক সময় ম্যাজিক টেপও বলা যায়, এটা বিভিন্ন কাজে আসলে ব্যবহার করা হয়। এটা হলো শোল্ডার টেপ, অর্থাৎ শোল্ডারের মধ্যে যে চিকন টেপ ব্যবহার করা হয় তাকেই শোল্ডার টেপ বলা হয়। এটা হচ্ছে রিবেট, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি রিবেটটা আসলে কি। হ্যাঁ, রিবেট হলো মেশিনে দুই পাশে দুই বাটন লাগিয়ে চাপ দিয়ে লাগায়। এটা আসলে পোশাকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আসলে এটা ব্যবহার করা হয় এবং এটা বাইরের নির্দেশ অনুযায়ী ব্যবহার করা হয়। এটা বিভিন্ন ধরনের রিবেট আমরা দেখতে পাচ্ছি এবং এটা বাইরের চয়েস অনুযায়ী আমরা এটা দিয়ে থাকি। আজকে আমরা আমাদের ক্লাসে যা যা শিখলাম তা একটু রিভিউ করি। আমরা বিভিন্ন প্রকার হ্যান্ড টুলস সম্পর্কে জানলাম, কি ব্যবহার, হ্যান্ড টুলসটা কি এ সম্পর্কে জানলাম। আমরা বিভিন্ন প্রকার অ্যাক্সেসরিজ সম্পর্কে জানলাম, আসলে অ্যাক্সেসরিজটা কি, এটা কি ব্যবহার, কিভাবে ব্যবহার করে এ সম্পর্কে আমরা জানলাম। আমরা বিভিন্ন প্রকার ট্রিমস সম্পর্কে জানলাম, আসলে ট্রিমসটা কি, এটা কি কাজে লাগে, এটা ছাড়া আসলে পোশাক সম্পূর্ণ হবে কিনা এ সম্পর্কে আমরা জানলাম। আশা করি তোমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে শুনেছ এবং দেখেছ। আমি আশা করি এটা তোমরা মনে রাখবা এবং পরবর্তীতে আবার তোমরা দেখবা যেন তোমরা সেটা মনে রাখতে পারো। তাহলে আমরা আগামী ক্লাসে কি শিখব একটু দেখে নেই। হ্যাঁ, আমরা আগামী ক্লাসে একটা শার্টের কি কি মেজারমেন্ট আছে এবং কোন কোন মেজারমেন্টগুলো অবশ্যই করতে হয় এ সম্পর্কে আমরা জানব। একটি প্যান্ট কি কি মেজারমেন্ট এবং কোন কোন মেজারমেন্টগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং সেটা নিতে হবে এ সম্পর্কে আমরা ভালোভাবে জানব। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে সবাই যেন ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।